তাহলে দ্য এভিডেন্স অ্যাক্ট 1872, বাংলাতে কি হবে? সাক্ষ্য আইন 1872, প্রাথমিক বিষয় 1 থেকে 4 ধারা। তো 1 থেকে 4 ধারায় ধারা 1 সংক্ষিপ্ত শিরোনাম, আওতা, আরম্ভ, শর্ট টাইটেল, কমেন্সমেন্ট অ্যান্ড এক্সট্যান্ড। এক্সটেন্ট। এবং এই সাক্ষ্য আইন কোথায় প্রযোজ্য হবে? সমগ্র বাংলাদেশে। সমগ্র বাংলাদেশে। ধারা 3, ধারা 3-এ কি বলেছে? ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন অনুচ্ছেদ, ক্লজ। ইন্টারপ্রিটেশন ক্লজ। এর বাংলাটা কি? স্যার ব্যাখ্যা অনুচ্ছেদ। ব্যাখ্যা অনুচ্ছেদ। ব্যাখ্যা অনুচ্ছেদে আমরা শিখব সংজ্ঞা। কিসের সংজ্ঞা? সাক্ষ্য কি, মৌলিক এবং দালিলিক সাক্ষ্য কি, ঘটনা, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়, দলিল প্রমাণিত, মিথ্যা প্রমাণিত, অপ্রমাণিত। তাই তো? ডিজিটাল রেকর্ড। হ্যাঁ। জি স্যার। ধারা 1 থেকে 4-এ আমরা এই জিনিসগুলো দেখব। তথ্য, ঘটনা, বিচার্য বিষয়, দলিল বা প্রমাণপত্র, সাক্ষ্য। আর ধারা 4-এ হচ্ছে অনুমান। অনুমান। তো অনুমান কয় ধরনের হবে? না, এর আগে আমরা একটা জিনিস একটু আলোচনা করে নেই, যে সাক্ষ্য কি। যদি প্রশ্ন আসে সাক্ষ্য কি, এভিডেন্স কি, তাহলে উত্তর কি হবে? সাক্ষ্য আইনে সরাসরি সাক্ষ্যের কোনো সংজ্ঞা প্রদান করা হয় নাই। যদি প্রশ্ন আসে সাক্ষ্য কি, তো এই কথাটাও থাকবে, সাক্ষ্য আইনে সরাসরি সাক্ষ্যের কোনো সংজ্ঞা প্রদান করা হয় নাই, নাকি? তবে সাক্ষ্য আইনের 3 ধারা বলা হয়েছে সাক্ষ্য 2 প্রকার। সাক্ষ্য আইনের 3 ধারা মোতাবেক সাক্ষ্য কয় প্রকার? 2 প্রকার। দুই প্রকার। একটা হচ্ছে মৌখিক সাক্ষ্য, অরাল এভিডেন্স, আর একটা হচ্ছে দালিলিক সাক্ষ্য, ডকুমেন্টারি। রিটেন। ডকুমেন্টারি বা রিটেন। রিটেন না, ডকুমেন্টারি এভিডেন্স। দেখবা কখনো রিটেন এভিডেন্স বলবা না, ডকুমেন্টারি এভিডেন্স। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আদালতের এখন আমরা শিখবো অরাল এভিডেন্স কি। তাহলে আমরা দেখলাম এভিডেন্সের সংজ্ঞা সাক্ষ্য আইনে নাই। তবে সাক্ষ্য আইনের 3 ধারায় সাক্ষ্যকে 3 ভাগে ভাগ করা হয়েছে, 2 ভাগে ভাগ করা হয়েছে, অরাল এভিডেন্স আর ডকুমেন্টারি এভিডেন্স। এখন এই অরাল এভিডেন্স কাকে বলে? আদালতের অনুমতি সাপেক্ষে মামলার বিরোধীয় বিষয়ে সাক্ষী যে বিবৃতি প্রদান করেন তাকে বলে মৌখিক সাক্ষ্য বা অরাল এভিডেন্স। তাহলে প্রশ্ন হইল কিভাবে? আদালতের অনুমতি সাপেক্ষে সাক্ষী যে বিবৃতি প্রদান করেন তাকে বলে অরাল এভিডেন্স বা মৌখিক সাক্ষ্য। আচ্ছা, আর ডকুমেন্টারি এভিডেন্স কাকে বলে? দালিলিক সাক্ষ্য কাকে বলে? আদালত কর্তৃক পরিদর্শনের জন্য যেই সব দলিলপত্র আদালতে উপস্থাপন করা হয় তাকে বলে দালিলিক সাক্ষ্য বা ডকুমেন্টারি সাক্ষ্য, নাকি? তাইলে আমরা একটা জিনিস, অরাল এভিডেন্স কি, আদালতের অনুমতি সাপেক্ষে সাক্ষী যে বিবৃতি দেয় সেটা হচ্ছে অরাল এভিডেন্স। আর আদালত কর্তৃক পরিদর্শনের জন্য যেই সকল দলিলপত্র আদালতে কি করা হয়, উপস্থাপন করা হয়, তাকে বলে ডকুমেন্টারি এভিডেন্স। ডকুমেন্টারি এভিডেন্স। এখন যদি আমরা সাক্ষ্য কি সেইটার একটা সংজ্ঞা এই দুটো থেকে নিয়ে বলি, হোয়াট ইজ এভিডেন্স, তখন আমরা বলবো মামলার বিরোধীয় বিষয় প্রমাণের জন্য মৌখিক বা দালিলিক যেই সকল উপকরণ আদালতে উপস্থাপন করা হয় তাকে বলে সাক্ষ্য বা এভিডেন্স। এখন আমরা হোয়াট ইজ এভিডেন্স এটার উত্তর পেয়ে গেলাম। পাইলাম কি? জি স্যার। স্যার কি বলছিলেন? মামলা, হোয়াট ইজ এভিডেন্স বা সাক্ষ্য কি? জি স্যার। মামলার বিরোধীয় বিষয় প্রমাণের জন্য
মৌখিক বা দালিলিক যেই সকল উপকরণ আদালতে উপস্থাপন করা হয় তাকে বলা হয় সাক্ষ্য বা এভিডেন্স। অর্থাৎ ওই দুইটা মিলে একটা সংজ্ঞা হইল। মানে জি স্যার। মামলার বিরোধীয় বিষয় প্রমাণের জন্য আমরা কি করতে পারি? মৌখিকভাবে বলতে পারি আর ডকুমেন্টারি দলিল সবার উপস্থাপন দালি করতে দিতে পারি। পারে। এই দুইটা মিলিয়া যা হয় সেটাকে বলে সাক্ষ্য বা এভিডেন্স। এভিডেন্স মানে প্রমাণ। এরপরে আমাদের সামনে আসলো অনুমান, ধারা ৪। আমরা ৩ ধারাতে জি আমরা স্যার, পেয়ে এই গেলাম আমাকে। সংজ্ঞাগুলো। তো সংজ্ঞাগুলোর মধ্যে এইসব সংজ্ঞা ৩ ধারায় রয়েছে। এই যে সাক্ষ্য কি, তারপরে রয়েছে ঘটনা কি, এটা সব ৩ ধারায়। ঘটনা ইংরেজি কি? ফ্যাক্ট। ঘটনা ইংরেজি কি? ফ্যাক্ট। ফ্যাক্ট। আমরা কিন্তু ৩ ধারাতে রয়েছি, ৪ ধারা যাই নাই এখনো। জি ফ্যাক্ট। স্যার। ইন্দ্রিয় গ্রাহ্য সকল কিছুই হলো ঘটনা। ছোট্ট ঘটনা। একটা কথা, এটা লিখে রাখো। ফ্যাক্ট, হোয়াট ডু মিন বাই ফ্যাক্ট? ইন্দ্রিয় গ্রাহ্য সকল কিছুই হলো ঘটনা। যেমন চোখ, জিহ্বা, নাক, কান, ত্বক। অর্থাৎ আমরা যা দেখতে পাই, ছুঁইতে পাই, শুনতে পাই, আস্বাদন করতে পারি, এই সব কিছুকে কি বলে? ফ্যাক্ট। পঞ্চ ইন্দ্রিয় এর জন্য বলা হয়েছে, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা আমরা অনুভব করতে পারি সেটাকেই আমরা কি বলতে পারি? ঘটনা ফ্যাক্ট। বা ফ্যাক্ট। বোঝা গেল? জি স্যার। এরপরে বিষয় রইল বিচার্য বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে ফ্যাক্ট থেকে বিচার্য বিষয় তৈরি হচ্ছে, মামলা শুরু হচ্ছে, ঘটনা ঘটেছে, এখন কি হবে? বিচার্য টু। বিষয়। ফ্যাক্ট ইন ইস্যু। এই যে মামলা একটা শুরু হচ্ছে কিন্তু এইভাবেই, ফ্যাক্ট, ফ্যাক্ট ইন ইস্যু, ফ্যাক্ট, জি স্যার। ফ্যাক্ট ইন ইস্যু। তাহলে ফ্যাক্ট ইস্যু। আমরা কি পাইলাম? ইন্দ্রিয় গ্রাহ্য সকল কিছু ঘটনা। অর্থাৎ আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা অনুভব করতে পারি প্রত্যেকটি কি এক একটা ফ্যাক্ট। এক একটা ফ্যাক্ট। এই ফ্যাক্টের মধ্যে থেকে আমরা খুঁজে বের করব ফ্যাক্ট ইন ইস্যু। ফ্যাক্ট ইন ইস্যু। এই ফ্যাক্ট ইন ইস্যু। ইস্যুর বাংলা হচ্ছে বিচার্য বিষয়। বিষয়। বিচার্য বিষয়। অনেকগুলো ঘটনা ঘটবে, এর মধ্যে আমরা কোনটা বিচার করা উচিত আর কোনটা বিচার করা উচিত নয় এটা যাচাই করা। অর্থাৎ সুন্দরভাবে যদি বলি, বাদী আরজিতে যাহা দাবি করেন, বিবাদী তার লিখিত জবাবে যেটি অস্বীকার করেন, তাকে বলা হয় বিচার্য বিষয়। সুন্দর হয়ে গেল। ফ্যাক্ট ইন ইস্যু কি? বাদীর আরজিতে যাহা দাবি করেন, তো বাদী আরজি দিয়ে জমা দিল, তারপরে তো বিবাদীদের কথা বলতে হবে। বিবাদী কিভাবে কথা বলবে? রিটেন স্টেটমেন্ট দিয়ে, লিখিত জবাব দিয়ে। বিবাদী তাহার লিখিত জবাবে যেটি অস্বীকার করেন, বাদী আরজিতে, নমস্কার স্যার। নমস্কার, বাদী আরজিতে যাহা দাবি করেন, বিবাদী তার লিখিত জবাবে যেটি অস্বীকার করেন, তাকে কি বলে? বলো। তাকে বিচার্য বলা হয় বিষয়। ফ্যাক্ট ইন বিচার্য বিষয়। ফ্যাক্ট ইন ইস্যু। তাইলে ফ্যাক্ট ইন ইস্যুর ঘটতে গেলে দুটো কাজ ঘটতে হবে। বাদী দাবি করবে, বিবাদিতা অস্বীকার করবে। বাদী কিভাবে দাবি করবে? আরজির মাধ্যমে দাবি করবে। বিবাদী কিভাবে অস্বীকার করবে? লিখিত জবাবের মধ্যে অস্বীকার করবে। তাই তো? জি স্যার। এই এই স্বীকার এবং অস্বীকারের মাঝখানে বিচার্য বিষয় হবে এই যে ইভিডেন্স। এখন চলে আসলো ইভিডেন্সে, তখন আসবে অরাল এভিডেন্স, ডকুমেন্টারি এভিডেন্স। একটার সঙ্গে আরেকটা কি? সাক্ষী এবং সাক্ষ্যের মধ্যে অঙ্গাঙ্গী সম্পর্ক জড়িত। একটাকে বাদ দিয়ে আরেকটিকে কল্পনা করা যায় না। না। এবং এখন প্রশ্ন হচ্ছে, উইটনেস কি, এভিডেন্স কি? উইটনেস মানে কি? ইংরেজিতে আমরা সাক্ষ্য। উইটনেস বলি, সাক্ষী, সাক্ষী। এই যে এই দুইটা কথা লিখো, উইটনেস অ্যান্ড এভিডেন্স, ডিফারেন্স বিটুইন এভিডেন্স। টু। হ্যাঁ, যিনি সাক্ষ্য প্রদান করেন তাকে বলা হয় সাক্ষী, বা ইংরেজিতে বলে উইটনেস। সাক্ষী প্রদান করে, সাক্ষ্য প্রদান করে, সে সাক্ষী। আর
সাক্ষীর দেওয়া সাক্ষ্যকে বলা হয় ইভিডেন্স। ইভিডেন্স মানে প্রমাণ। এভিডেন্স এভিডেন্স মানে প্রমাণ বা প্রমাণ, সাক্ষ্য। সাক্ষ্য। মানে কি? সাক্ষী যা বলে সেটা হলো তার সাক্ষী। যিনি সাক্ষ্য প্রদান করেন তাকে বলা হয় সাক্ষী, ইংরেজিতে বলে উইটনেস। আর উইটনেস যা বলে সেটাকে বলে ইভিডেন্স বা সাক্ষীর সাক্ষ্য। সাক্ষ্য সাক্ষীর সাক্ষ্য সাক্ষ্য, তো এই দুটো কথা সাক্ষ্য বাংলাতে একটু পেচ লেগে যায়। সাক্ষ্য, সাক্ষী, সাক্ষী, সাক্ষ্য, এটা ইংরেজিতে বুঝলে উইটনেস আর এভিডেন্স। এভিডেন্স। এবং এই দুটো এভিডেন্স এন্ড উইটনেস এন্ড এভিডেন্স অঙ্গাঙ্গি ভাবে জড়িত। একটাকে বাদ দিয়ে আরেকটাকে কল্পনা করা যায় না। তাই না? এবং সেই সাক্ষ্যটাই আমরা বলছি, একটা হচ্ছে অরাল এভিডেন্স আর একটা হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স। তাই তো? ডকুমেন্টারি এভিডেন্স। তাহলে আমাদের জি শুরু স্যার। হইল ফ্যাক্ট, ফ্যাক্ট ইন ইস্যু। এরপরে আমরা আমরা দেখব এখন কি দেখব? ফ্যাক্ট, আদার ফ্যাক্ট, স্যার। দা ফ্যাক্ট, ফ্যাক্ট ইন ইস্যু। এখন আমরা বলছি ইন্দ্রিয় গ্রাহ্য সকল কিছুই হইল ঘটনা, ফ্যাক্ট। আবার বলছি বাদী আরজিতে যা দাবি করে বিবাদী লিখিত জবাবে যা অস্বীকার করে এটাকে বলছি আমরা ফ্যাক্ট ইন ইস্যু, মানে ফ্যাক্ট ইন ইস্যু। বিচার্য বিষয়। তাহলে আমার এই এই দুটো একটা ঘটনা, এরপরে হলো বিচার্য বিষয়। বিচার্য বিষয় থেকে আমাদের খুঁজে বের করতে হবে কি? জজ সাহেব খুঁজে বের করবে রেলেভ্যান্ট, প্রাসঙ্গিকতা। প্রাসঙ্গিক বিষয়। রেলেভ্যান্ট, প্রাসঙ্গিক বিষয়ের বাংলাটা কি? স্যার প্রাসঙ্গিকের ইংলিশ হচ্ছে রিলেভেন্ট। রেলেভ্যান্ট। তো ওই যে রিলেভেন্ট। হ্যাঁ, রেলিভেন্টটা আমাদেরকে বুঝতে হবে। তো রেলিভেন্টটা প্রাসঙ্গিক বিষয়। প্রাসঙ্গিক বিষয় যখন আসবে তখনই চলে আসবে বিচার্য বিষয়ের সাথে সম্পর্কিত বিষয়কেই বলা হয় প্রাসঙ্গিক বিষয়। প্রাসঙ্গিক বিষয়। বিচার্য বিষয়ের সাথে সম্পর্কিত বিষয়কে বলা হয় প্রাসঙ্গিক বিষয়। অর্থাৎ বাদীর আর্জির বিষয়, বিবাদীর লিখিত জবাবের মাধ্যমে অস্বীকারের বিষয়, দুটোর মধ্য থেকে যে তথ্য বেরিয়ে আসবে সেটাকে বলবো আমরা প্রাসঙ্গিক বিষয়। বোঝা গেল? এই প্রাসঙ্গিক বিষয়টা আমরা পাবো কোথায়? বাদীর আর্জি, বিবাদীর অস্বীকার, লিখিত জবাবে অস্বীকার, এই দুটোর ভিতর থেকে যে তথ্য বেরিয়ে আসবে সেটাকে বলবো আমরা প্রাসঙ্গিক বিষয়, রেলেভেন্ট বিষয়। বিচার্য বিষয়ের সাথে যে সম্পর্ক থাকে তা খুঁজে বের করা। যদি আসে এমসিকিউতে প্রাসঙ্গিক বিষয় বলতে কি বুঝো, তখন আমরা কি উত্তর দিব? উত্তর দিব বিচার্য বিষয়ের সাথে সম্পর্ক থাকে সম্পর্কিত বিষয় খুঁজে বিষয়কে বের করা। সম্পর্কিত বিষয় খুঁজে বের খুঁজে করাটাকে বের বলে করা। প্রাসঙ্গিক বিষয়। অর্থাৎ বিচার্য বিষয়ের সাথে কি সম্পর্ক আছে, আশেপাশের সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স খুঁজবে। এই এভিডেন্সকে আমরা বলবো প্রাসঙ্গিক বিষয়। এরপরে চলে আসছি আমরা কোথায়? প্রমাণিত অনুমান সম্পর্কে। অনুমান সম্পর্কে না, এখানে আরো কয়েকটা সংজ্ঞা রয়েছে। দলিল কি? দলিল দলিল মানে কি কি? স্যার? হ্যাঁ, দলিলটা হচ্ছে ডকুমেন্ট বা ইনস্ট্রুমেন্ট। এই দলিল, ইনস্ট্রুমেন্ট। দলিল ইংরেজি নাম হচ্ছে ডকুমেন্ট বা ইনস্ট্রুমেন্ট। তো ইনস্ট্রুমেন্ট। এই সেটা কি হবে? কোনো বস্তুর উপরে লিখন, অঙ্কন বা চিত্রাঙ্কন যাহা কোথাও না কোথাও প্রমাণ হিসেবে উপস্থাপন করা যায় তাকে কি বলে? দলিল বলে। এই যে ডকুমেন্ট বা ইনস্ট্রুমেন্ট কি? কোনো বস্তুর উপর লিখন থাকতে পারে, অঙ্কন থাকতে পারে, চিত্রাঙ্কন থাকতে পারে, তিনটা বিষয়। কোনো বস্তু যেমন কাগজের উপরে একটা লেখা থাকতে পারে, একটা অঙ্কন থাকতে পারে, অথবা একটা চিত্র ছবি থাকতে পারে। এখন থাকলেই হবে না, অঙ্কন লিখন থাকতে হবে, অঙ্কন থাকতে হবে, চিত্রণ থাকতে হবে, আর কি থাকতে হবে? কোথাও না কোথাও এটা প্রমাণ হিসেবে আমরা চিত্রাঙ্কন। হাজির করতে পারি। এটা প্রমাণ, আদালতে প্রমাণ হিসেবে আমরা এটা হাজির করতে পারবো, উপস্থাপন করতে পারবো। এই জিনিসটির নাম হবে ডকুমেন্ট বা দলিল বা দলিল। ইনস্ট্রুমেন্ট। ডকুমেন্ট। ঠিক আছে? দলিল। এরপরে যে বিষয়টা থাকবে সেটা হলো প্রমাণিত, অপ্রমাণিত। আমরা বলছি যে কোনো বিষয় তিনটি বিষয়ের উপরে নির্ভর করে সাক্ষ্য আইনে।
হ্যাঁ, জি স্যার। সেই জিনিসটা কি বিরোধীয় বিষয় কি হইতে পারে? প্রমাণিত হইতে পারে। প্রমাণিত ইংরেজি কি? প্রুভড। বিরোধীয় বিষয় বাদীর আর্জি, বিবাদীর অস্বীকারের বিষয়টা নির্ভর করবে কিসের উপরে? ডকুমেন্টের উপরে। এই ডকুমেন্টটা কি হইতে পারে? প্রমাণিত হইতে পারে। এই প্রমাণিত হওয়ার ইংরেজি কি? প্রুভড। এই প্রুভড এর সংজ্ঞাটা কি হবে? মামলার বিরোধীয় বিষয় প্রমাণের জন্য উপস্থাপিত বিষয়সমূহ বিবেচনা করে আদালত যদি মনে করেন ঘটনার অস্তিত্ব আছে, তখন তাকে বলা হয় প্রমাণিত। স্যার আরেকবার বলুন স্যার। মামলার বিরোধীয় বিষয় প্রমাণের জন্য উপস্থাপিত বিষয়সমূহ বিবেচনা করে আদালত যদি মনে করেন ঘটনার অস্তিত্ব আছে, তখন তাকে বলা হয় প্রমাণিত। তো বিরোধ লাগলেই তো মামলা হয়। তো যে মামলা করে তার নাম কি? বাদী। তাহলে তা বাদী আর্জিতে যা বলবে তা প্রমাণ করার জন্য কি করবে? কি কোনো কিছু উপস্থাপন করবে প্রমাণের জন্য, তাই না? এটাই তো নিয়ম। জি স্যার। বাদী মামলা করলো, মামলা দায়ের করলো, বিরোধ লেগেছে রাম রহিম বিরোধী বিষয়ে প্রমাণ করার জন্য। বিরোধী বিষয় প্রমাণ করার জন্য আদালতে বাদী যা উপস্থাপন করবে, আদালত যদি মনে করেন ঘটনার অস্তিত্ব আছে, তখন তাকে কি বলে? প্রুভড, প্রমাণিত। বাদী উপস্থাপন করলো তার ডকুমেন্ট, বাদী প্রমাণাদি উপস্থাপন করলো সাক্ষ্য প্রমাণ দ্বারা আদালতে প্রমাণিত হইল, এটাকে বলে প্রমাণিত। ঠিক আছে? আরেকটা জি কি স্যার। রয়েছে? মিথ্যা প্রমাণিত, ডিসপ্রুভড। মিথ্যা প্রমাণিত ইংরেজি নাম কি হবে? নট প্রুভ না, ডিসপ্রুভ। ডিসপ্রুভড এখানে তফাৎ বুঝতে হবে। প্রমাণিত ইংরেজি হচ্ছে প্রুভড, আর মিথ্যা প্রমাণিত ইংরেজি কি? ডিসপ্রুভ। ডিসপ্রুভ। এটাকে নট প্রুভ বলে না, বুঝছো? এটা একটু মনে রাখবা ইংরেজিটা, যে প্রমাণিত প্রুভড আর মিথ্যা প্রমাণিত ডিসপ্রুভড। ডিসপ্রুভ। ডিসপ্রুভটা কি? উপস্থাপিত বিষয়সমূহ বিবেচনা করে আদালত যদি মনে করেন ঘটনার অস্তিত্ব নাই, তখন তাকে বলা হয় মিথ্যা প্রমাণিত। অর্থাৎ কি হইল? অস্তিত্ব, ঘটনার অস্তিত্ব থাকলে কি হয়? প্রুভড। আর ঘটনার অস্তিত্ব নাই, তখন কি হয়? ডিসপ্রুভড। ডিসপ্রুভ। এই কথাটা মনে রাখতে হবে, যে ঘটনার অস্তিত্ব আছে, প্রুভড মানে প্রমাণিত। ঘটনার অস্তিত্ব নাই, ডিসপ্রুভ। ঠিক কি না? বোঝা যাচ্ছে? হ্যাঁ জি স্যার। স্যার। আর নট প্রুভ বাংলা কি হবে? অপ্রমাণিত। এটা লিখো, নট প্রুভ, অপ্রমাণিত। ঘটনা যখন প্রমাণিত হয় না, ঘটনা যখন প্রমাণিত হয় না কিংবা মিথ্যা প্রমাণিত হয় না, তখন তাকে বলে অপ্রমাণিত, অপ্রমাণিত। মানে নট প্রুভড। ধরো একটা উদাহরণ, সাগর রুনি হত্যাকাণ্ডে, সাগর রুনি হত্যাকাণ্ডের ঘটনা কে ঘটিয়েছে এটা প্রমাণিত হয় নাই, তাই না? আবার আবার কি হয়েছে? ঘটনাটা ঘটেছে এটা মিথ্যা, এটাও প্রমাণিত হয় নাই। সাগরিনীর হত্যাকাণ্ড কে ঘটিয়েছে এটা যেমন প্রমাণিত হয় নাই, সাগরিনীর হত্যাকাণ্ড মিথ্যা এটাও প্রমাণিত হয় নাই। এটাকে বলে নট প্রুভ। অর্থাৎ কি হলো দাঁড়ালো? এটা কি নাজিয়া, তুমি কয়বার জয়েন করো? হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো। শুনতে পাচ্ছি স্যার। না, নাজিয়া বের হয়ে গেছিল নাকি? শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি স্যার। তাইলে মাত্র নট প্রুভ কি? ঘটনা যখন প্রমাণিত হয় না কিংবা মিথ্যা প্রমাণিত হয় না, তখন তাকে বলা হয় অপ্রমাণিত। নট প্রুভ এটার উপরে প্রবলেম দিবে, এই পয়েন্টটা বুঝতে হবে। এই যে নট প্রুভ একটা ঘটনা সাজাইয়া একটা প্রবলেম দিয়ে দিল, তুমি যদি তার সংজ্ঞাটা না বুঝো,
আর মনে রাখতে না পারো তাহলে ওই প্রবলেমটা সমাধান করতে পারবে না। কোনো ঘটনা যখন প্রমাণিত হয় না কিংবা মিথ্যাও প্রমাণিত হয় না তখন তাকে কি বলে? নট প্রুভ। তাইলে প্রমাণ কয় ধরনের হইতে পারে? ৩ ধরনের হইতে পারে। কি? প্রমাণিত, মিথ্যা প্রমাণিত, অপ্রমাণিত। এখন বলো তো দেখি প্রমাণিত মানে কি? আমার সঙ্গে বলো। এখন তো কেউ কথা বল আদালতে যা প্রমাণ না, এটা তো আদালতে যা এটা তো প্রমাণ হয় এটা তো বড় করে দেখবা। তুমি ছোট করে শিখবা। ঘটনার অস্তিত্ব আছে। যখন প্রমাণ হয় যে ঘটনার অস্তিত্ব আছে তখন তাকে বলে প্রমাণিত, প্রুভড। প্রমাণিত। হ্যাঁ। আর যখন ঘটনার অস্তিত্ব নাই, আদালতে যখন প্রমাণ হয় যে ঘটনার অস্তিত্ব নাই তখন তাকে কি বলে? ডিসপ্রুভ। মিথ্যা প্রমাণিত। না, ওই যে তুমিও ভুল করে ফেলছো। হ্যাঁ, সরি, হ্যাঁ, ডিসপ্রুভড, ডিসপ্রুভ। মিথ্যা প্রমাণিত। রাইট, ইউ আর রাইট। ঘটনার অস্তিত্ব নাই, মিথ্যা প্রমাণিত। ঘটনার অস্তিত্ব থাকলে কি হবে? প্রমাণিত। আমার সঙ্গে বলো। ঘটনার অস্তিত্ব প্রমাণিত। থাকলে কি হবে? প্রমাণিত। আর প্রমাণিত। আর ঘটনার অস্তিত্ব না থাকলে কি হবে? মিথ্যা প্রমাণিত। মিথ্যা প্রমাণিত। এটার ইংরেজি কি? ডিসপ্রুভড। আচ্ছা। আ ডিসপ্রুভ। হ্যাঁ, আর যখন আদালতে যখন ঘটনা প্রমাণিত হয় না কিংবা মিথ্যাও প্রমাণিত হয় না, আদালতে যখন ঘটনা সত্যও প্রমাণিত হয় না, মিথ্যাও প্রমাণিত হয় না, তাকে কি বলে? নট প্রুভ। নট প্রুভ। নট নট প্রুভ। নট প্রুভ। নট প্রুভ। এটাকে এইভাবে। তাইলে প্রমাণ কয় ধরনের হয়? ৩ ধরনের। প্রমাণ কয় ধরনের হয়? ৩ ধরনের। ৩ ঠিক আছে? ধরনের। হ্যাঁ। তো লাইন চলে গেছে নাকি? হ্যালো? এবার খেলা খেলাই গেছে কি মানে আমি তো তুই কোন ওই যে ছবিটা কি করো, মোবাইলটা দিয়ে দাও না। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো? শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, তাহলে হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। প্রমাণ কয় ধরনের হয়? আর কেউ কি শুনতে পাচ্ছে? রহিমা, ৩ ধরনের। রহিমা, নাজরিয়া এরা শুনতে পাচ্ছে? জি স্যার, আছি স্যার। স্যার শুনতেছি স্যার, আমার ঘরে সাউন্ড তো এই জন্য আমি মিউট করে রাখছি। না, ঠিক আছে, রাখো, অসুবিধা নেই। কিন্তু আমরা এই যে এই মামলার এই যে একটা সাক্ষ্য আইনে প্রথমে শুরু হবে ঘটনা, ফ্যাক্ট। এরপরে কি শুরু হবে? ফ্যাক্ট ইন ইস্যু। ফ্যাক্ট ইন ইস্যুর পর কি হবে? রিলিভেন্ট। রিলিভেন্ট, সাক্ষী হ্যাঁ, রিলেভেন্ট। তারপরে কি হবে? এভিডেন্স। এভিডেন্স, এভিডেন্স এভিডেন্সের জন্য কি হবে? ২ ধরনের। একটা হচ্ছে ওরাল এভিডেন্স আর একটা হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স। ডকুমেন্টারি এরপরে শুরু এভিডেন্স। হয়ে যাবে প্রমাণের বিষয়। রিলেভেন্সির মধ্যেই চলে আসবে প্রমাণ। প্রমাণ করতে গেলে ৩ ধরনের প্রমাণ পাওয়া যায়। সেটা হচ্ছে প্রুফ, ডিসপ্রুভ, প্রুফড, নট প্রুভ। ডিসপ্রুভড এন্ড প্রুফড। এই হইলো আমাদের ৩ ধারার বিষয় ছিল। এখন পর্ব ধারা ৪। ধারা ৪টা কি বলেছে? প্রিজাম্পশন। ধারা ৪, সাক্ষ্য আইনের ধারা ৪ কি সম্পর্কিত? প্রিজাম্পশন প্রিজাম্পশন, সম্পর্কিত। প্রিজাম্পশন মানে কি? অনুমান। অনুমান। সাক্ষ্য আইনের ৪ ধারায় ৩ ধরনের অনুমান রয়েছে। কয় ধরনের অনুমান রয়েছে? ৩ ধরনের। চার, ধারা ৩ ৪, ধরনের। অনুমান ৩। সেই ৩ ধরনের অনুমান, অর্থাৎ আদালত কোনো বিষয় সম্পর্কে কি ধরনের অনুমান করবে তা বলা হয়েছে। জি এবং স্যার, অনুমান, হ্যাঁ, ৩ ধরনের। হ্যাঁ। এখন যদি বলে হোয়াট ডু মিন বাই প্রিজাম্পশন, উত্তর কি হবে? প্রমাণ ছাড়া কোনো কিছু ধরে নেওয়াকে বলা হয় অনুমান। হোয়াট ডু মিন বাই প্রিজাম্পশন, হোয়াট ইজ ইন প্রিজাম্পশন, এই ধরনের কথাবার্তায়। অনুমান কি? প্রমাণ ছাড়া। প্রমাণ ছাড়া কোনো কিছু ধরে নেওয়াকে অনুমান বলে। অনুমান বলে। অনুমান কয় ধরনের হবে? ৩ ধরনের হবে। হবে নাই, হতে পারে। অনুমান কয় ধরনের হইতে পারে? ৩ ধরনের হইতে পারে। ৩ ধরনের। কি কি সেটা? অনুমান করতে পারে। এটার ইংরেজি কি? মে প্রিজম। অনুমান করতে পারে। এটার ইংরেজি কি? মে প্রিজিউম। এরপরেরটা হচ্ছে অবশ্যই অনুমান করবেন।
অবশ্যই অনুমান shall করিবে, presume শ্যাল প্রিজিউম। এরপরে হচ্ছে চূড়ান্ত প্রমাণ, সেটার ইংরেজি চূড়ান্ত কি? প্রমাণ conclusive কনক্লুসিভ প্রুফ। conclusive proof কনক্লুসিভ প্রুফ। এখন এটার বাংলাটা লেখো। ওই মে প্রিজুম, অনুমান করতে পারে, এটার বাংলাটা কি হবে? পারে খণ্ডনীয় may অনুমান। presume এটার বাংলাটা কি? অনুমান খণ্ডনীয় অনুমান। এই মে প্রিজম কি ধরনের অনুমান? খণ্ডনীয় অনুমান। আর শেল প্রিজম কি ধরনের অনুমান? খণ্ডনীয় অনুমান। চূড়ান্ত প্রমাণ, খণ্ডনীয় কনক্লুসিভ প্রুফ কি ধরনের প্রমাণ? অখণ্ডনীয় অনুমান। এখন দেখো বুঝো কিনা। দেখো এটা খুব সুন্দর ভাবে বলেছে ম্যাপ যে 3 ধরনের অনুমান হইতে পারে। মে প্রিজুম, বাংলা কি? অনুমান করতে পারে। এবং এটা কি ধরনের অনুমান? খণ্ডনীয় অনুমান। অবশ্যই অনুমান করবে, শেল প্রিজম কি ধরনের অনুমান? খণ্ডনীয় অনুমান। চূড়ান্ত প্রমাণ কি ধরনের অনুমান? এটা হচ্ছে চূড়ান্ত প্রমাণ, ইংরেজি হচ্ছে কনক্লুসিভ প্রুফ, অখণ্ডনীয় অনুমান। বোঝা গেছে? জি স্যার এখন বলা হচ্ছে কনক্লুসিভ এই হচ্ছে অখণ্ডনীয় অনুমান। অখণ্ডনীয় অনুমান। এই অখণ্ডনীয় অনুমান হচ্ছে কি? কনক্লুসিভ প্রুফ। এখন আমরা এটা একটু ব্যাখ্যা নিব। অনুমান করতে পারে, এটার একটু আলোচনা, সেটা কি? আইনে কিছু কিছু ক্ষেত্রে বিধান রইয়াছে যেখানে আদালত কোনো কিছু ধরে নিতে পারে। আইনের কিছু কিছু ক্ষেত্রে বিধান রইয়াছে যেখানে আদালত কোনো কিছু কি করতে পারে? ধরে নিতে পারে। যেমন মনে করো পারে 30 বছরের কোনো পুরাতন দলিল সঠিক পক্ষের হেফাজতে হতে আদালতে পেশ হলে আদালত উহার সত্যতা অনুমান করতে পারে। তাহলে মে প্রিজম সংক্রান্ত সাক্ষ্য আইনে কোথায় কোথায় ধারা রয়েছে? লেখো। ধারা 86, ধারা 87, ধারা 88, 88 ধারা 90, ধারা 114। এই 114 এই ধারাগুলো কিসের? এটা হচ্ছে মে প্রিজম। এটা মুখস্থ করে নিবা। আচ্ছা, অবশ্যই অনুমান করবে, এটার অর্থ কি? শ্যাল প্রিজম। শ্যাল প্রিজম মানে কি? আদালত অবশ্যই, আইনের কিছু কিছু বিধান আছে যেখানে আদালত অবশ্যই অনুমান করবে। এই অনুমান কি? যেমন কোনো ব্যক্তি খুনের দায়ে অভিযুক্ত হলে সে যদি আত্মরক্ষার অজুহাতে খুন করেছে বলে দাবি করে, আদালত অবশ্যই অনুমান করবেন এই ধরনের কোনো পরিস্থিতি সেখানে ছিল না। বলতে পারে আমি আত্মরক্ষার জন্য মার্ডার করেছি, কিন্তু আদালত বলবেন যে না, এই ধরনের কোনো পরিস্থিতি ছিল না বলে অনুমান করবেন। এইভাবে আদালত এগিয়ে যাবেন। তাহলে অবশ্যই অনুমান করবেন। টেলিভিশন সম্পর্কিত সাক্ষ্য আইনের ধারা কোথায় কোথায় রয়েছে? ধারা ৭৯ থেকে ৮৫ লেখো। ধারা ৭৯ থেকে টেলিভিশনের ধারা কোথায় কোথায় রয়েছে? ৭৯ থেকে ৭৯ ৮৫, থেকে 89 85 89 এবং ১০৫। এই ১০৫ অর্থাৎ ব্যতিক্রম দাবি করে। আচ্ছা, চূড়ান্ত প্রমাণ। চূড়ান্ত প্রমাণ কনক্লুশনশিপ মানে কি? এটা হইল যখন একটি ঘটনার উপর নির্ভরশীল হয়, সেক্ষেত্রে আদালত দ্বিতীয় ঘটনাটি প্রমাণের সুযোগ দিবেন। দ্বিতীয় ঘটনাটি সত্য বলে প্রমাণিত হলে তার উপর নির্ভরশীল প্রথম ঘটনাটি চূড়ান্ত প্রমাণ হিসেবে গণ্য হবে। তাহলে এটা চূড়ান্ত বা অখণ্ডনীয় প্রমাণটা কিরকম? হুম, ঘটনা দুটো হবে, একটা ঘটনার উপর আরেকটা ঘটনা নির্ভরশীল হবে। প্রথম ঘটনাটি না দেখে দ্বিতীয় ঘটনাটা যদি প্রমাণিত হয়, তাহলে প্রথম ঘটনা অবশ্যই ঘটেছিল, চূড়ান্ত ভাবে ঘটেছিল, অখণ্ডনীয় ভাবে ঘটেছিল বলে আদালত গণ্য করবেন। তাহলে এটা ধরে একটু নেবেন। আবার একটু সুন্দরভাবে শুনো। যখন একটি ঘটনার উপর নির্ভরশীল হয়, সেক্ষেত্রে আদালত দ্বিতীয় ঘটনাটি প্রমাণের সুযোগ দিবেন। দ্বিতীয় ঘটনাটি প্রমাণিত বলে সত্য হইলে, দ্বিতীয় ঘটনাটি সত্য বলে প্রমাণিত হলে তার উপর নির্ভরশীল প্রথম ঘটনাটি চূড়ান্ত হিসেবে গণ্য হবে। কথাটা কি? বিবাহিত স্ত্রী, বিবাহিত স্ত্রী। তাহলে এখানে কি ঘটলো?
বিবাহিত স্ত্রী থাকাকালে বিবাহ সন্তানের ঘটে। জন্মই হওয়ার বৈধতার চূড়ান্ত প্রমাণ। বিবাহিত স্ত্রী থাকাকালে সন্তানের জন্মই হওয়ার বৈধতার চূড়ান্ত প্রমাণ। কথাটা কি হইল? প্রশ্ন ছিল এই দুইজন ব্যক্তির মধ্যে সন্তানের জন্মটা বৈধ কিনা। প্রশ্ন ছিল সন্তানের জন্ম বৈধ তখনই হয় যখন স্বামী স্ত্রী বিবাহিত অবস্থায় সন্তানের জন্ম হয়। তাহলে কি হইলো? যদি বিবাহ প্রমাণ করা যায় তাহলে সন্তান জন্মদান বৈধ, ঠিক কিনা? বৈধ হচ্ছে। বিবাহ প্রমাণ হ্যাঁ স্যার। থাকলে পরেই সন্তানের জন্ম বৈধ। তো প্রশ্ন ছিল সন্তানটা বৈধ কিনা। এই বৈধটা প্রমাণ করার জন্য আমাদের কি প্রমাণ করতে হবে? বিবাহ প্রমাণ করতে হবে, তাই না? বিবাহ প্রমাণ করতে হবে। তাহলে হ্যাঁ স্যার। এইটাই বলছে, যদি আমরা বিবাহটা প্রমাণ করতে পারি তাহলে সন্তান যে তারই, এটা কি অখণ্ডনীয় প্রমাণ, চূড়ান্ত প্রমাণ, ঠিক কিনা? হ্যাঁ স্যার। ঠিক আছে, এই হইল আমাদের আজকের এইখানকার সেই 4 ধারা আমরা পড়ে নিলাম। এখন দ্বিতীয় অধ্যায়, সেইখানে ঘটনার প্রাসঙ্গিকতা। ঘটনার প্রাসঙ্গিকতা সম্পর্কিত ধারা, দ্য রেলিভেন্সি অফ ফ্যাক্ট, 5 থেকে 16 ধারা। আমি যে কালকে লিখিয়ে দিয়েছিলাম, পাঠিয়েছিলাম, এটা কি মুখস্থ করেছো? হেডলাইন স্যার মুখস্থ হয় নাই স্যার। না হইলে তো না তুমি, স্যার মুখস্থ হয় নাই স্যার। না হইলে তো এমসিকিউ পাস করা কঠিন হবে। এই এক অল্প একটা জিনিস শিখতে পারো নাই, তাহলে তো এই বিশাল আইনের এই ধারা, পড়ে ফেলবো উপধারা, স্যার। বুঝা, পড়া, লেখা, তারপর পরীক্ষায় কম্পিটিশন করা, এটা তো অনেক বড় কঠিন কাজ হয়ে দাঁড়াবে। স্যার শিখে ফেলবো স্যার। হ্যাঁ, মুখস্থ তাহলে করে শিখে ফেলবো। ফেলবা, শিখে লেখবা। এই যে আমি এখন কিন্তু এইভাবেই যাচ্ছি, আমি 1 থেকে 4 পর্যন্ত পড়িয়েছি। সেইখানে আমি এই সংক্ষিপ্ত শিরোনাম, আওতা, ধারা 1, ধারা 3 ব্যাখ্যা ক্লোজ পড়িয়েছি। এইমাত্র শেষ করলাম ধারা অনুমান, ধারা 4। অনুমান কয় ধরনের হইতে পারে? স্যার বলো এখন। অনুমান কয় ধরনের হইতে 3 পারে? তো ধরনের। 3 ধরনের। কি কি? 3 ধরনের। প্রিজম, 3 শেল ধরনের প্রিজম, স্যার। স্যার কনক্লুসিভ, মেপ্রিজম, মে প্রিজম, শেল সেলফিজম, প্রিজম আর হচ্ছে কনক্লুসিভিজম। কনক্লুসিভ প্রুফ। কনক্লুসিভ প্রিজম। এরপরে প্রমাণ কয় ধরনের হইতে পারে? 3 স্যার ধরনের। প্রমাণ 3 ধরনের প্রমাণ হইতে পারে। 3 প্রুফ, ধরনের। প্রুফ, প্রুফড, প্রমাণিত, ডিসপ্রুভড, নট প্রুফড, প্রুফড। ডিসপ্রুভড আর হচ্ছে নট টু বি নট প্রুফ, প্রুভড। এটা মাথায় রাখবা। এরপরে এটা মনে রাখবা, খণ্ডনীয় অনুমান কোনগুলা, অখণ্ডনীয় অনুমান কোনগুলা। এরপরে ম্যাপ্রিজমের স্যার ধারা, মে প্রিজিয়াম আর শেল প্রিজিয়াম হচ্ছে খণ্ডনীয় আর চূড়ান্ত প্রমাণ হচ্ছে কনক্লুসিভ। অখণ্ডনীয়, কিন্তু এই সেকশন গুলো মনে রাখতে হবে। প্রিজমের জি সেকশন স্যার। গুলো বলেছি, শেল প্রিজমের সেকশন গুলো 86, বলেছি, 87, এবং 88, 90 আর 114 আর চূড়ান্ত প্রমাণ কনক্লুসিভ প্রুফের সেকশন হচ্ছে ধারা 41 স্যার এবং আরেকবার বলেন 112। স্যার। আর হ্যাঁ, 112। স্যার মেপ্রিজমের ধারাগুলো কি কি স্যার? প্রিজমে যে 86, 87, 88, 90, 114 আর 114। সাক্ষ্য আইনের 90, এই 114। ধারাগুলো আচ্ছা হচ্ছে স্যার। প্রিজম সম্পর্কিত। এরপরে রয়েছে শেল প্রিজম, সেখানে 79 থেকে 85, 89 89 আর এবং 105। এবং 105। আর চূড়ান্ত প্রমাণ সম্পর্কিত ধারা 41 এবং 41 আর 112। 112। এই যে সরি, এখন আমরা দ্বিতীয় অধ্যায়, ঘটনার প্রাসঙ্গিকতা, দ্য রিলেভেন্সি অফ ফ্যাক্ট, 5 থেকে 16। এই 5 থেকে 16 ধারাকে বলা হচ্ছে ঘটনার প্রাসঙ্গিকতা। ঘটনার প্রাসঙ্গিকতা মানে কি? বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাইতে পারে। প্রশ্ন হইল, ধারা 5 বলেছে আমরা যে আদালতে সাক্ষী দেই, এই সাক্ষীর বাউন্ডারিটা কি? বাউন্ডারিটা হচ্ছে সাক্ষী কি কি বিষয়ে কথা বলতে পারবে আর কি কি বিষয়ে কথা বলতে পারবে না। এই সম্পর্কিত সাক্ষ্য আইনের ধারা কত? 5। 5। এখন আদালতে উঠটা সাক্ষী তার মনের মতো কথা বলবে, এটা চলবে না। এর জন্য এই বাউন্ডারিটা দেওয়া হচ্ছে। কি বলা হচ্ছে?
বিচার্য বিষয় ও প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাইতে পারে। অর্থাৎ সাক্ষী কয়টি বিষয়ে সাক্ষী দিতে পারবে? 2টি বিষয়ের উপরে। 2টি বিষয় মানে কি? যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সঙ্গে সম্পর্কিত প্রাসঙ্গিক বিষয়, রিলেভেন্ট, আর বিচার্য বিষয়, ফ্যাক্ট ইন ইস্যু। হ্যাঁ, একটা হচ্ছে রিলেভেন্ট বিষয় আর একটা হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু। এই দুইটার বাইরে কি করা যাবে না? সাক্ষী কথা বলতে সাক্ষ্য পারবে দেওয়া না। যাবে না। আর বিচার্য বিষয়ের সঙ্গে সম্পর্কিত নাই এরকম বিষয়ে সে কথা বলতে পারবে না। তা আমরা বিচার্য বিষয় কি এবং প্রাসঙ্গিক বিষয় কি এটা পড়েছি, কিন্তু একটা হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু আর একটা হচ্ছে রিলিভেন্ট। বিচার্য বিষয় প্রাসঙ্গিক বিষয়টা কি? বিচার্য বিষয়ের সাথে যে সম্পর্ক আছে তা খুঁজে বের করা। প্রাসঙ্গিক বিষয়টা হলো বিচার্য বিষয়ের সঙ্গে যে বিষয়ে সম্পর্কিত রয়েছে সেটা খুঁজে বের করা। এটার ইংরেজি হচ্ছে রিলেভেন্ট। এইখানে 5 ধারায় বলেছে বিচার্য বিষয়ে প্রাসঙ্গিক বিষয়ের বাইরে সাক্ষ্য দেওয়া যাবে না। তাহলে সাক্ষী কয়টি বিষয়ের উপরে দেওয়া যাবে? 2টি বিষয়, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এরপরে হচ্ছে হ্যাঁ স্যার। ধারা 6, একই কাজের অংশ। একই কাজের অংশ, এই একই কাজের অংশ কি হইল সেটা? ধারা 6, যে ঘটনা বিচার্য বিষয় নয় কিন্তু বিচার্য বিষয়ের সাথে এমন ভাবে সম্পৃক্ত বা একই কাজের অংশ হিসাবে ঘটেছিল, উক্ত বিষয়সমূহের ব্যাপারে সাক্ষ্য দেওয়া প্রাসঙ্গিক। এখন বলছে ঘটনার প্রাসঙ্গিকতা। একটা ঘটনা হয়েছে, ধরো একটা ঘটনা হয়েছে, প্রথমে ছুরি দিয়ে আঘাত করেছে, এটা একটা ঘটনা। ছুরির আঘাতের কারণে কি হয়েছে? পরে লোকটা মারা গেছে। এটা কি একই কাজের অংশ কিনা? বলো। হ্যাঁ স্যার। বলছে উক্ত বিষয়সমূহের ব্যাপারে সাক্ষ্য দেওয়া যাবে। তাহলে একই কাজের যদি অংশ হয় তাহলে কি করা যাবে? ফলাফলটা আমরা কি বুঝলাম? সাক্ষ্য দেওয়া যাবে। যাবে। ধারা 6 কি বুঝছি? একই কাজের অংশ হইলে কি করা যাবে? সাক্ষ্য দেওয়া প্রাসঙ্গিক যাবে। যাবে। আমরা পড়তেছি প্রাসঙ্গিক বিষয়। একই কাজের অংশ হইলে সাক্ষ্য দেওয়া যাবে, এটা প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক? এটা হইল এমসিকিউ। কি উত্তর বলো? প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক স্যার। প্রাসঙ্গিক ইংরেজি কি? রিলিভেন্ট ইস্যু। রিলেভেন্ট। আচ্ছা, এরপরে ধারা 7, সেখানে কি বলছে? উপলক্ষ, কারণ বা পরিণাম, উদ্দেশ্য ও আচরণ। এটা কি হইল ঘটনা? যেই সব ঘটনা বিচার্য ঘটনার উপলক্ষে, কারণ, পরিণাম সেগুলো প্রাসঙ্গিক, এই সম্পর্কে কি দেওয়া যাবে? সাক্ষী দেওয়া যাবে। এই কথাগুলো একবার একবার পরে এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। যেই সব ঘটনা বিচার্য ঘটনার উপলক্ষ, কারণ বা পরিণাম, মানে একটা ঘটনা ঘটার কারণেই তো এটা বিচারের জন্য আসছে। আর এই বিচারের জন্য আসার কারণেই শাস্তি হবে, কেউ শাস্তি পাবে, কেউ মুক্ত হবে। তাহলে উপলক্ষ, কারণ, পরিণাম এই বিষয়ে কি করা যাবে? সাক্ষী দেওয়া যাবে। ধারা 7 বলছে। অর্থাৎ উদ্দেশ্য, আচরণ সম্পর্কে, বিচার্য ঘটনার উপলক্ষ সম্পর্কে কি করা যাবে? সাক্ষ্য দেওয়া যাবে। আমাদের 6 সাক্ষ্য এবং দেওয়া 7 যাবে। দ্বারা হচ্ছে কখন সাক্ষ্য দেওয়া যাবে? একই কাজের অংশ হইলে সাক্ষী দেওয়া যাবে। ধারা কত? 6। উপলক্ষ, কারণ, 6। পরিণাম সম্পর্কে কি করা যাবে? সাক্ষী দেওয়া যাবে। ধারা কত? 7। 7। নাজিয়া কি আছে? নাই। আচ্ছা, এরপরে ধারা 8। ধারা 8 বলেছে উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী, পরবর্তী আচরণ সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাবে। ধারা 8টা কি? উদ্দেশ্য, আচরণ। এটা কিরকম? সেটা বলছে যে কোনো ঘটনা ঘটানোর জন্য উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী, পরবর্তী আচরণ, ঘটনা ঘটার পূর্বের আচরণ, ঘটনা ঘটার পরের আচরণ, এই সম্পর্কে কি করা যাবে? উত্তর সাক্ষ্য দেওয়া যাবে। সাক্ষ্য দেওয়া যাবে। ধারা কত? 8। 8।
ধারা ৯ বলছে ব্যাখ্যার জন্য আবশ্যক বিষয়। এটা সম্পর্কেও সাক্ষ্য দেওয়া যাবে। বিচার্য ঘটনা ব্যাখ্যা করা বা উপস্থাপন করার জন্য যে বিষয়বস্তুগুলো প্রয়োজন তা কি হবে? প্রাসঙ্গিক। এবং সেই বিষয়ের সমর্থনে সাক্ষ্য দেওয়া যাবে। ধারা ৯। ধারা ১০ খুবই কমন, সেটা বলছে সাধারণ অভিপ্রায়, কমন ইন্টেনশন। সাক্ষ্য আইনের কমন ইন্টেনশন সম্পর্কিত ধারা হচ্ছে ১০ ধারা। এটার বাংলাটা কি? সাধারণ অভিপ্রায়। এই সাধারণ অভিপ্রায়টা কি? দুই বা ততোধিক ব্যক্তি অভিন্ন অভিপ্রায় নিয়ে কোনো ষড়যন্ত্র করলে এই ঘটনা সম্পৃক্ত তাদের যে কোনো কাজ প্রাসঙ্গিক বিষয়, অর্থাৎ উক্ত বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে। আরো সহজভাবে বললে স্যার আরেকবার বলুন স্যার। অপরাধমূলক ষড়যন্ত্রে অংশগ্রহণকারী যে কোনো একজনের কথা, বিবৃতি, কাজ সকল ক্ষেত্রে প্রাসঙ্গিক। এইটা লেখো। অপরাধমূলক ষড়যন্ত্রে অংশগ্রহণকারী দের যে কোনো একজনের কথা, বিবৃতি বা কাজ সকল ক্ষেত্রে প্রাসঙ্গিক। মানে হইল দুইজন বা তিনজন মিললে একটা অপরাধমূলক ষড়যন্ত্র করেছে, এই দুই তিনজনের যে কোনো একজনের কথা, কাজ কি হবে? আদালতে প্রাসঙ্গিক হবে। এটা হচ্ছে সাধারণ অভিপ্রায়। ধারা ১০। সাধারণ অভিপ্রায় হইতে হইলে দুই বা ততোধিক ব্যক্তির প্রয়োজন, অর্থাৎ দুই তিনজনের ইচ্ছা একই রকম। ছিনতাই করা, তিনজন মিল্লা ভাবলো ছিনতাই করব, তাহলে এটা কি? অপরাধমূলক ষড়যন্ত্র। হ্যাঁ, স্যার তো এই তিনজনের একজন যদি কোনো কথা বলে, কোনো বিবৃতি দেয়, সেটা আদালত কি করবে? গ্রহণ করবে। এটা প্রাসঙ্গিক হবে। এটাকেই বলা হচ্ছে সাধারণ অভিপ্রায়। ধারা ১১ পিলে অফ এলইবি, এটা ইংরেজিতে লেখো। PLEA, পিলা অফ এলইবি। লেখছো? পিলে অফ এলইবি। এই পিলে অফ এলইবি অর্থ কি? এটার একটা লাইন লেখো। আসামি কর্তৃক দাবি করা যে ঘটনার সময় সে অন্যত্র ছিল। এই যে আসামি বলে যে ঘটনার সময় সে অন্যত্র ছিল, এটার এক কথা ইংরেজি কি বলতো? পিলা অফ এলইবি, PLEA, পিলা অফ ALIBI, এলইবি। এটা ইংরেজিতে লিখতে হবে। পিলা অফ অফ এলইবি, এলইবি ALIBI, এলইবি। এলইবি হ্যাঁ, পিলা অফ এলইবি। এই পিলা অফ এলইবির অর্থ কি এক কথায় বলো তো? আমি কি বলেছি? লিখেছো এটা? আসামি কর্তৃক দাবি করা যে ঘটনার সময় সে অন্যত্র ছিল। এটা আসামি কর্তৃক দাবি করা যে দাবি করা যে ঘটনার সময় সে অন্যত্র ছিল। অন্যত্র ছিল। ধরো মার্ডার হয়েছে ঢাকায়, তাকে আসামি করা হয়েছে, সে বলতেছে না না আমি তখন ছিলাম চিটাগাঙ্গে, আমি তো ওই সময় ঢাকায় ছিলাম না। এইরকম যে কথাবার্তা, সেটাকে কি বলে? পিলা অফ পিলা এলইবি। অফ এলইবি পিলা অফ এলইবি। পিলা অফ এলইবি। তাহলে অন্যত্র থাকার অজুহাতকে আইনের ভাষায় কি বলে? অন্যত্র পিলা অফ এলইবি থাকার অজুহাতকে আইনের ভাষায় বলে পিলা অফ এলইবি। এটা ধারা কত? 11 11। এবং এটা দাগায় রাখো, এটা MCQ-তে আসবে। ক্ষতিপূরণের মোকদ্দমা প্রাসঙ্গিক বিষয়, ধারা কত? 12। ক্ষতিপূরণের মোকদ্দমায় প্রাসঙ্গিক বিষয়, ধারা কত? 12। সেখানে কি বলা হয়েছে? ক্ষতিপূরণের মোকদ্দমায় যেই সব ঘটনা আদালতকে
ক্ষতির পরিমাণ নির্ধারণে সাহায্য করে সেই সব ঘটনা প্রাসঙ্গিক ঘটনা। অর্থাৎ কি পরিমাণ ক্ষতি হয়েছে এটা প্রমাণ করার জন্য আনুষঙ্গিক যে বিষয় আদালতে উপস্থাপন করা যায় সেই বিষয়টার নাম হচ্ছে ওই ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে সহায়তা করবে, সেটা হচ্ছে প্রাসঙ্গিক। আচ্ছা, দেহ বা মনের অবস্থা বোঝায় ধারা 14, দেহ মনের অবস্থা বোঝায়। সেটা কি? যেই সব ঘটনা মনের বা দেহের অবস্থা বা দৈহিক উপলব্ধি, যেমন ইচ্ছা, জ্ঞান, সরল বিশ্বাস, অবহেলা বা উগ্রতা প্রকাশ করে, সেই বিষয়গুলো প্রাসঙ্গিক। একটা ঘটনা করার সময়, ঘটনা যখন ঘটলো তখন তোমার দেহের যে পরিবর্তন হইল, অঙ্গভঙ্গির যে পরিবর্তন হইল, হ্যাঁ, রাগান্বিত হইলা অথবা ক্রোধান্বিত হইলা, অথবা অজ্ঞান হয়ে গেলা, অথবা আরো বেশি উগ্রতা প্রকাশ করলা, অথবা উপেক্ষা করলা, এই যে তোমার দেহ মনের একটা পরিবর্তন হচ্ছে, এইসব বিষয় আদালতে কি প্রাসঙ্গিক। তাহলে দেহ মনের অবস্থা প্রাসঙ্গিক, ধারা কত? 14। দেহ মনের অবস্থা প্রাসঙ্গিক, ধারা কত? 14। হঠাৎ বা আকস্মিক বা ইচ্ছাকৃত কোনো কাজ কি না হঠাৎ ঘটেছে, না আকস্মিক ঘটেছে, না ইচ্ছাকৃত ঘটেছে, এটা বোঝার জন্য যেসব বিষয় আদালতে উপস্থাপন করা হয় সেইটাও প্রাসঙ্গিক, ধারা কত? 15। ধারা কত? 15। কোনো ঘটনা হঠাৎ ঘটেছে না ইচ্ছাকৃত ঘটেছে, এইসব বিষয় বোঝার জন্য যেসব ঘটনা নির্ভর করে তা কি প্রাসঙ্গিক ঘটনা। এটা ধারা কত? 15 ধারা। তাহলে আমরা 13 লাখ 13 লাগবে না, 13 লাগবে না। আচ্ছা, তাহলে আমরা এখানে নতুন 2-3টা পাইলাম যে ক্ষতিপূরণের মোকদ্দমায় কি প্রাসঙ্গিক, ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করার জন্য যেসব বিষয় আছে সেটা প্রাসঙ্গিক। দেহ মনের অবস্থা প্রাসঙ্গিক কখন? যখন দেহ মনের অবস্থা বোঝানোর জন্য যে সকল বিষয় উপস্থাপন করা হয় তা প্রাসঙ্গিক। এরপরে ঘটনাটি আকস্মিক ঘটেছে না ইচ্ছাকৃত ঘটেছে, এইসব বিষয় বোঝার জন্য যেসব ঘটনা নির্ভর করে সেটাও প্রাসঙ্গিক, ধারা কত? 15। তাহলে আমরা কি দেখলাম? ঘটনার প্রাসঙ্গিকতা সম্পর্কে সেইখানে বিষয় আমরা দেখলাম। ঘটনার প্রাসঙ্গিকতা সম্পর্কিত ধারা কত? 5। কোনটা বিচার্য বিষয়, কোনটা প্রাসঙ্গিক বিষয়, এটা নির্ধারণ করবে সেইখানে। তো আমরা 6 পাইলাম, একই কাজের অংশ প্রাসঙ্গিক। উপলক্ষ কারণ পরিণাম প্রাসঙ্গিক। 7, উদ্দেশ্য প্রস্তুতি, ঘটনা ঘটার পূর্ববর্তী এবং পরবর্তী আচরণ প্রাসঙ্গিক, ধারা হচ্ছে 8। এরপরে আমরা পেয়েছি কি? অভিপ্রায়, সাধারণ অভিপ্রায়, ধারা কত? 10। এটা কি হচ্ছে? অপরাধমূলক ষড়যন্ত্রকারের অংশগ্রহণকারী যে কোনো একজনের কথা, বিবৃতি, কাজ প্রাসঙ্গিক, ধারা কত? 10। এই যে সাধারণ অভিপ্রায়, কমন ইন্টেনশন, এটা খুব কমন। আরেকটা হলো পিলা অফ এলিবি। এটা কি? যে আসামি দাবি করছে যে ঘটনার সময় সে অন্যত্র ছিল, অর্থাৎ অন্যত্র থাকার অজুহাত আইনের ভাষায় বলে পিলে অফ এলিবি। পিলে অফ এলিবি বলতে কি বুঝো? সেটা যদি বলে কেউ তাহলে বলবা যে অন্যত্র থাকার অজুহাতকে আইনের ভাষায় পিলে অফ এলিবি বলা হয়। এরপরে আমরা ক্ষতিপূরণেরটা প্রাসঙ্গিক পাইলাম। দেহ মনের অবস্থা প্রাসঙ্গিক। আকস্মিক না ইচ্ছাকৃত ঘটনা ঘটেছে এটা প্রকাশ করার জন্য যে বিষয় উপস্থাপন করা হয় সেইটাও প্রাসঙ্গিক। তাহলে আজকে আমরা এইটুকু পর্যন্ত থাকবো। আচ্ছা স্যার। প্রিলিমিনারি বিষয় আচ্ছা পড়লাম, স্যার। ইন্টারপ্রিটেশনাল ক্লোজ পড়লাম, অনুমান সম্পর্কে ধারণা পেলাম, ঘটনার প্রাসঙ্গিকতা, দ্য রিলেভেন্সি অফ ফ্যাক্ট। এখন তোমাদের এটা দেখতে হবে বাসায়, বুঝতে হবে, কোনো অসুবিধা হইলে কালকে আমাকে প্রশ্ন করতে হবে। এরপরে আমরা পড়াবো আগামী ক্লাসে অ্যাডমিশন নিয়ে। অ্যাডমিশন 17 থেকে 31 স্যার, ধারা। বলো। স্যার কালকে কি পড়াবেন স্যার? এটা তো বলা যাচ্ছে না, এটা অবস্থার উপরে। তোমরা সবসময় টাচে থাকবা। স্যার কালকে
স্যার কালকে না পড়াইলে কি হয় না স্যার? কালকে তো সরস্বতী পূজা স্যার। না ঠিক আছে ওইটা